প্রিয় দর্শক শ্রোতা, দেশ টেলিভিশনের নিয়মিত ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ছে কেন বেকারত্ব। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথি রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরু করবার আগে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে দেশে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে বলে একটি জরিপে প্রকাশ করা হয়েছে ইতোমধ্যেই, এবং সেটি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বা তথ্য যারা সংগ্রহ করেন সেই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটিকে আমরা পরিসংখ্যান ব্যুরো বলি, সেই পরিসংখ্যান ব্যুরো থেকে একটি জরিপ করা হয়েছে। সেখানটাতে বেকারত্ব বৃদ্ধির একটি তথ্য দেওয়া হয়েছে এবং সেটিকে নিয়েই আমাদের আজকের আলোচনা। কেন বাড়ছে বেকারত্ব? আদৌ কি বাড়ছে, না কি জায়গায় থেমে আছে, নাকি হঠাৎ করে কেন এই বেকারত্বের ইস্যুটি সামনে তুলে আনা হলো, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? যৌক্তিক কারণ থাকলে সেটি একরকম, আর যদি এর পেছনে কোনো কারণ থেকে থাকে সেই কারণটি খুঁজবারও আমরা চেষ্টা করব। আর এই জন্য আমাদের অতিথি হিসেবে আমরা যে দুজন অতিথিকে নিয়ে আমরা আজকের আলোচনা করব। ইতিমধ্যে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন জনাব আশরাফ আহমেদ, আমি তাকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। জনাব আশরাফ আহমেদ, বিবিএসের একটি রিপোর্টে বলা হচ্ছে যে ত্রৈমাসিক যে প্রতিবেদন সর্বশেষ একটি বেসরকারি সংস্থা পিপিআরসির সাথে বিবিএস একটি জরিপ করেছে। সেখানটাতে বলা হচ্ছে যে হঠাৎ করে বেকারত্ব বেড়েছে। আসলে বেকারত্ব বাড়ার এই তথ্যটিকে আপনি কিভাবে দেখছেন, এবং এটি কি চটজলদি বেকারত্ব বেড়ে যায়, নাকি এর কোনো পেছনে দীর্ঘ এর একটি প্রক্রিয়া থাকে, তার কারণে বেকারত্বটা বেড়ে যায়? এবং বেকারত্বর সংজ্ঞাটা কি, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা কাকে বেকার বলবো? ধন্যবাদ। যদি আপনার প্রশ্নটাকে যদি আমি একটু এভাবে ভাগ করে বলি, যে দেখুন, কিছু শর্ট টার্ম কিছু রিজনস আছে যেখানে হঠাৎ করে বেকারত্ব বাড়ে, আবার কিছু কিছু কারণ আছে যেগুলোতে বেকারত্ব আসলে দশকের পর দশক ধরে ওই ট্রেন্ডটা চলতে থাকে। শর্ট টার্মের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, সেটা হচ্ছে গত এক বছরে ধরেন আমাদের এমনিতেই ব্যবসা বাণিজ্যের প্রবৃদ্ধি স্লথ হয়ে এসছে। আমাদের জিডিপি গ্রোথ রেট 3-3.5% লেভেলে নেমে এসছে, এবং এটা বোধহয় বহু দশকের মধ্যে সর্বনিম্ন। এবং এটার ফলে যেটা হয়, এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, এটা কি আমরা কি রিয়াল গ্রোথ রেট বলবো, নাকি আগের যে গ্রোথ রেট যেভাবে ক্যালকুলেট করা হতো আর এবার যেটা যেভাবে ক্যালকুলেশন হলো, এর মধ্যে কোনো তারতম্যের কারণে কি গ্রোথ রেটটা নেমে গেল? আমার জানা মতে ক্যালকুলেশন মেথোডোলজি একই আছে। কারণ এটা রিয়েল বলি আমরা এই সেন্সে যে এটা ডলার ডিনোমিনেটেড ফরম্যাটে, মানে আপনি যদি টাকাতে হিসাব করেন তাহলে দেখবেন যে গ্রোথটা অনেক বেশি, কিন্তু আপনি যখন এটা ডলারে হিসাব করবেন তখন এটার হিসাবটা হচ্ছে যে ধরেন আপনার 2015-এর বেস থেকে হিসাব করলে তখন 3.5% আসে। এখানে যেটা হচ্ছে যে যেহেতু ইনভেস্টমেন্ট কমে আসছে, ফলে একদিকে নতুন করে কোনো জব ক্রিয়েশন হচ্ছে না, সেটা কমে গেছে। সেকেন্ড যে ঘটনাটা ঘটেছে যে আমাদের অনেকগুলো ক্রাইসিস তো গেল আমাদের, তার মধ্যে থেকে এনার্জি ক্রাইসিস আছে, ফাইন্যান্সিয়াল কন্ট্রাকশন আছে, এই দুটো মিলিয়ে যেমন অনেক ফ্যাক্টরি আমরা দেখেছি বন্ধ হয়েছে। সো ওখানে যারা এমপ্লয়েড ছিলেন, যাদের কর্মসংস্থান ছিল এবং তাদের আয়ের উপরে ডিপেন্ডেন্ট কিন্তু আরও অনেকে থাকেন ওই এলাকায়, তাদেরও কর্মসংস্থানে একটা ঘাটতি তৈরি হয়েছে। মানে আপনি বলছেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। বেসিক্যালি আপনাদের যেমন ধরেন এরকমভাবে বলি আমি, যে একটা ফ্যাক্টরিতে সে কয়েক হাজার শ্রমিক কাজ করেন, এই কয়েক হাজার শ্রমিককে কিন্তু সাপোর্ট দেন ওই এলাকার যারা বাড়ি ভাড়া দেন, ওই এলাকায় যারা আপনার খাদ্যপণ্যের ব্যবসা করেন, কিংবা যারা ইভেন রিক্সা চালান, তারাও কিন্তু আসলে ওই আয়ের উপরে ডিপেন্ডেন্ট। সো এই যেটা হয় যে একটা এলাকায় যদি একটা ফ্যাক্টরি বন্ধ হয়, তখন দেখা যায় যে ওই পুরো এলাকাতেই আসলে একটা চাপ পড়ে, কিউমুলেটিভ এফেক্ট পড়ে। সো আবার একই সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদের প্রতি বছর আমাদের 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন মানুষ, মানে 20 থেকে 30 লক্ষ মানুষ কিন্তু নতুন করে কর্মবাজারে প্রবেশ করেন। ফলে যেটা হয় যে আপনার উইচ ইজ রাফলি আপনার 3.5-4%-এর মতো টোটাল মানে টোটাল লেবার ফোর্সের গ্রোথ। সো প্রত্যেক বছর যদি আপনার 4.5% যদি আপনার লেবার এমপ্লয়মেন্ট গ্রোথ না হয়, তাহলে বেকারত্ব বাড়বে।
সো আমাদের জন্য আমি যদি ইমিডিয়েট পাস্টের হিসাবটা দেখি, এই দুটো ট্রেন্ডই আমি মনে করি সবচেয়ে বড় কন্ট্রিবিউটর। আবার এটার সাথে সাথে আরও কতগুলো ফ্যাক্টর আছে আমাদের। একটু যেটা কিছুটা অ্যালুড করছিলেন যে কী ধরনের বেকারত্ব, আপনি যদি দেখেন যে শিক্ষিত বেকারত্ব মানে টারশিয়ারি গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব এবং সেকেন্ডারি গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব, এই দুটাতেও কিন্তু একটা বড় ধরনের ফারাক আছে। ফারাকটা কীরকম, আমি এটা একটা কারণ বলি। দেখুন, আমরা বছরে প্রায় 5 থেকে 7 লাখ গ্র্যাজুয়েট তৈরি করি। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আবার এই পরিমাণ মানুষ একটা ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে কর্মবাজারে প্রবেশ করেন। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে এই বিশাল বড় সংখ্যাটার মধ্যে মাত্র 5 থেকে 10% হচ্ছে আপনার কোনো ধরনের স্টেম, যেটা মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স, এরকম কোনো ফিল্ডের গ্র্যাজুয়েট, মানে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী বলবো না, আমি বলবো যে বিজ্ঞান শিক্ষার বাকি যার যে বড় অংশটা, তার মধ্যে রাফলি 35% আসে কমার্স গ্র্যাজুয়েটস, বাকিরা হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস গ্র্যাজুয়েট। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস গ্র্যাজুয়েটসের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের কিন্তু কোনো এমপ্লয়েবল স্কিল তৈরি হচ্ছে না। মানে ব্যাপারটা এরকমভাবে বলি, আপনি শুদ্ধভাবে বাংলা লিখতে পারলেই কিন্তু যে আপনি চাকরির যোগ্য স্কিল অ্যাকোয়ার করলেন, সেটা কিন্তু না। আপনার কিন্তু প্রবলেম সলভিং স্কিলস লাগবে এটার পিছনে, আপনার ম্যানেজমেন্ট স্কিলসের দক্ষতার ব্যাপার আছে, আপনার অন্যান্য অনেক ধরনের স্কিলের ব্যাপার আছে, যেগুলো কিন্তু তারা যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন কিংবা কলেজে যাচ্ছেন, তারা কিন্তু সেই স্কিলগুলো অ্যাকোয়ার করছেন না। ফলে দেখা যাচ্ছে যে এই যে বিশাল বড় কি বলে আপনার গ্র্যাজুয়েট তৈরি হচ্ছেন, তাদের জন্যে উপযুক্ত জব মার্কেটে নেই। আবার উল্টা দিকে যদি দেখি আমি, যেমন ধরুন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যেমন 3 ধরনের, ধরা যাক যে 3 ধরনের স্কিল ক্যাটাগরির লোকবল প্রয়োজন হয়। আপনার ডাক্তার প্রয়োজন হয়, আপনার মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন হয়, যারা বিভিন্ন ধরনের ডায়াগনোস্টিক ইকুইপমেন্ট থেকে শুরু করে বাকি সমস্ত কিছু অপারেট করতে পারেন, এবং নার্সেস প্রয়োজন হয়। আপনি যদি দেখেন যে 3টা ক্যাটাগরিতেই একটা বড় ধরনের সাপ্লাই সংকট আছে। আপনি যদি আজকে যথেষ্ট পরিমাণ স্কিল নার্স কিংবা মেডিকেল টেকনোলজিস্ট আপনি রিক্রুট করতে চান, আপনি পাবেন না, কারণ ওই পরিমাণ গ্র্যাজুয়েটও তৈরি হয় না। যারা গ্র্যাজুয়েট করছেন তাদের যে সার্টিফিকেশনের শিক্ষার যে মান, সেটাও অনেক ক্ষেত্রে সন্তোষজনক না। আচ্ছা, আমরা আসবো আপনার কাছে আবার। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি জনাব ফজলে শামীম এহসান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আমরা কথা বলছিলাম আজকের আলোচনার বিষয় বাড়ছে কেন বেকারত্ব। এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট আপনি নবনির্বাচিত প্রেসিডেন্ট, আপনাকে অভিনন্দন জানাচ্ছি দেশ টেলিভিশনের মাধ্যমে। সেই সাথে জানতে চাচ্ছি, আসলে যে আলোচনা আমরা করছিলাম যে বেকারত্ব বাড়ছে, একটি তথ্য বেরিয়ে এসছে এবং এটি ত্রৈমাসিক ভিত্তিতে এটি করা হয়, কিন্তু প্রতিবার যখন করা হয় তখন এতটা হইচই পড়ে না। এবার কেন যেন একটু সেটিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কারণটা কি? ধন্যবাদ। আমি আশরাফের কথা শুনতেছিলাম যে উনি রাইটলি ডিফাইন করতেছিলেন যে বেকারত্ব আসলে বাড়ে প্রধানত যে কারণ, সেটা হলো আপনার যদি বিনিয়োগের অবস্থান না থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে গত 1 বছর ধরে আমরা কি আসলে বিনিয়োগ চাচ্ছি, মানে আমরা তো আসলে বিনিয়োগ চাচ্ছি না। আপনি যদি চিন্তা করেন যে বিনিয়োগের যে প্রধান কয়েকটা শর্ত, আমি যদি বলি, একটা হলো ইন্ডাস্ট্রি, একটা হলো সার্ভিস সেক্টর। এখন সার্ভিস সেক্টরে তো যেটা উনি বললেন যে অনেক দিন ধরেই আমরা সার্ভিস সেক্টরের জন্য যে পরিমাণ দক্ষ লোক বল গঠন করা দরকার, সেটা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের সিলেবাস বলেন বা আমাদের ক্যারিকুলাম সবকিছুই সেই সার্ভিস সেক্টর ওরিয়েন্টেড না। আর সবচেয়ে বড় কর্মসংস্থান যেখানে, সেটা হলো শিল্প। তো শিল্পের জন্য আবার 2টা জিনিস প্রয়োজন। একটা হলো যে আপনার অর্থের যোগান, যেটা ব্যাংক দিবে, আরেকটা হলো যে আপনার জ্বালানি, যেটা আমাদের লাগে, ইলেকট্রিসিটি বা গ্যাস, যেটা লাগে। এখন আপনি তো নতুন কোনো গ্যাস লাইন দিচ্ছেন না, তার মানে আপনি তো বিনিয়োগ চাচ্ছেন না। তা আপনি যদি বিনিয়োগ না চান, তাহলে তো বেকারত্ব বাড়বেই। আমার তো মনে করি যে এটা একদম মানে এইটাই চাচ্ছে, মানে এটাই যারা নীতি নির্ধারক, আমি সরকার সরাসরি বললাম না, যারা নীতি নির্ধারক তারা চাচ্ছেন যে বেকারত্ব বাড়ুক। কেন, তাদের উদ্দেশ্যটা কি? আমি উদ্দেশ্য ওনারা বলতে পারবেন, কারণ আপনার যদি উদ্দেশ্য যদি থাকতো, তাহলে কি হতো? আপনি নতুন গ্যাস লাইন দিতেন, আপনার ফ্যাক্টরিগুলোকে বিএমআরই করার সুযোগ দিতেন, আপনার ব্যাংকে যাই লুটপাট হয়েছে অতীতে সেগুলোকে সাইড করে রেখে নতুন বিনিয়োগের দিকে আগাতেন, গভর্নমেন্ট বোর্ডিং
কম করে প্রাইভেট সেক্টরের জন্য আপনি কিছুটা জায়গা রাখতেন, ইন্টারেস্ট রেট 14% দিয়ে কোনদিন হেভি ইন্ডাস্ট্রি হয় না। এই 12-13-14% আপনি ইন্টারেস্ট রেট ব্যাংকের কে ইনভেস্ট করবে? তা আমি বলি যে না, একদম যে ব্যর্থতা আছে তা না, সরকারের একটু বড় সাফল্য গত 1 বছরে আছে, প্রচুর পরিমাণে কিন্তু আপনি তারা বেকারত্বের মানে বাধা সৃষ্টি করতে পেরেছে, মানে বেকার কম হয়েছে। অটো রিক্সা, লাখ লাখ অটো রিক্সা তারা মাঠে নামাইতে পারছে, লাখ লাখ লোক অটো রিক্সাতে এখন চালক হয়েছে, কারণ তাদের চাকরি নাই, বাধ্য হয়ে গ্রাজুয়েটরা এখন অটো রিক্সা চালাচ্ছে। হ্যাঁ, এর বাইরে অটো রিক্সা প্রোভাইড করার বাইরে আমি সরকারের অন্তত এই বেকারত্ব বলেন বা কর্মসংস্থান বলেন, আমি আর কোনো সাফল্য দেখি না। সরকার কি আসলে কর্মসংস্থান তৈরি করে দেয়? সরকার কর্মসংস্থানের পরিবেশ তৈরি করবে, কারণ দেখেন কর্মসংস্থান প্রাইভেট সেক্টর এখন সারা দুনিয়াতে আগের মতো নাই যে সেই যখন আপনি যদি স্টেট ওন বা কমিউনিজমের যে একটা কনসেপ্ট ছিল সেটা থেকে ইভেন চায়নাও দূরে সরে এসেছে। হ্যাঁ, তো এখন প্রাইভেট সেক্টর করবে, কিন্তু প্রাইভেট সেক্টরকে তো সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আমি যেটা বললাম যে পরিবেশ কি, আমার পরিবেশ দুইটাই শুধু সাপোর্ট লাগবে প্রধানত, বাকি তো ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগের পরিবেশ। এখন বিনিয়োগ বিদেশি কেউ আসবে না, আমরা একই কথা বলছি। আপনি দেখুন নেপালে বেড়াইতেও যাবেন না, আপনি যদি ইভেন নেপাল কিন্তু একটা ইলেকশনের একদম মানে রাইট ওয়েতে রোডম্যাপ দিয়ে দিয়েছে, এবং কারো কোনো সন্দেহ নাই যে নেপালি ইলেকশন 3 মাসের মধ্যে হবে। যদি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, সেটি রাজনৈতিক আলোচনা, কিন্তু যদি আপনি নেপালি ইলেকশন দিয়ে দিছে, এটা আপনার জানা সত্ত্বেও সবকিছু ঠান্ডা, যারা আন্দোলন ছিল তারা ফেরত চলে গেছে, আমি মনে করি আশরাফ ভাই বলে আপনার কেউ এখন নেপালে বেড়াতে যাবে না, একটা ভয় থেকে গেছে। তো ব্যাপারটা হলো যে যতদিন পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে, একটা ইলেক্টেড রাইটফুলি ইলেক্টেড একটা গভর্নমেন্ট না আসবে, ততদিন পর্যন্ত বিনিয়োগের পরিবেশ ক্রিয়েট হবে না। তবে তো সরকারকে আমরা দায়ী করছি কেন? এটাই তো সরকারেরই কাজ, একটা আপনার মানুষের আস্থা তৈরি করাটা নাম্বার 1 না। এটা আমি প্রথম বললাম যে বিনিয়োগের পরিবেশ। নাম্বার 2, আপনি যদি বলেন যে অর্থের যোগান তো বাংলাদেশ ব্যাংক থেকে দিবে। সরকার যদি বাংলাদেশ প্রাইভেট ব্যাংকের টাকা বড় করে নিয়ে যায়, প্রাইভেট ব্যাংক তো তখন আর ইন্টারেস্ট রেট কমায় প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করতে রাজি হবে না। তো আমি কোত্থেকে নাম্বার 1 হলো যে বিদেশিরা আসবে না, বিকজ এখন বিনিয়োগের পরিবেশ নাই। বাংলাদেশিরা ইনভেস্ট করতেছে না, বিকজ ব্যাংকেও টাকা নেই, আমার জ্বালানির সংযোগ আপনি দিবেন না। তো বিনিয়োগটা করবো কোথায় আমি, বা কিভাবে করবো? তো এই জন্য দায়িত্ব আমি না, আমি তো ওয়েট করতেছি নতুন একটা ফ্যাক্টরি করার জন্য, কিন্তু আপনি আমাকে গ্যাস লাইন দিবেন না, ব্যাংকে থেকে টাকাও দিবেন না, আমি কি করবো বলেন? আপনি বলছেন যে ব্যাংকের টাকার জন্য আমি যতটুকু গণমাধ্যম কর্মী হিসেবে যেটা বলি, সেটি হলো এখন কোনো ব্যাংকে ইনভেস্টমেন্টের কোনো প্রপোজাল নাই। কেউ ব্যাংকগুলো বলছে যে কোথায় টাকা দিব, কেউ তো টাকার জন্য চাইছে না, টাকা নিয়ে বসে আছে, কিন্তু কেউ টাকা নিচ্ছে না। দুই রকম কথা এখানে। আমি যখন র মেটার্সের জন্য যাই, বড় র মেটার্সের জন্য যাই, তখন ব্যাংক সময় মতো এলসি দিতে পারে না, এটা কিন্তু ব্যাংকের একটা এখনো কি ডলার সংকট আছে? ডলার সংকট বা তাদের নিজস্ব তারল্য সংকট। ডলার সংকট তো রাষ্ট্রীয় ব্যাপার, আর একটা ব্যাংকে যে পরিমাণ লুটপাট হয়েছে তাদের নিজস্ব তারল্য সংকট একটা ব্যাপার আছে। এর ভিতরে আপনি আবার নিয়ম করে দিলেন যে 3 মাস হলেই আপনি ডিফল্ট হয়ে যাচ্ছেন। ফলে এইখানে একটা বড় একটা ব্যবসায়ী একটা সমাজ আসলে তারা হয়তো বা 3 মাস 4 মাসে কোনো ব্যবসায়িক কারণে বিপদে পড়ে, আবার তারা টাকাটা দিয়ে দেয়। 6 মাসের জায়গায় যখন আপনি 3 মাস নামিয়ে আনলেন ডিফল্ট করার টাইম, এখানে তারা একটা আউট অফ সিলেবাস পড়ে গেল। ফলে এখানে তারা বিনিয়োগযোগ্য আর থাকতেছে না। এর বাইরে হলো যে আমি যে এখন বিনিয়োগ করব, আমি যেটা আপনাকে বারবার বলতেছি যে আপনি আমাকে গ্যাস লাইন দিবেন না, আমি যে নতুন একটা কারখানা করব, হোয়াট এভার, আপনি শুজ বলেন, নন লেদার শুজ আইটেম বলেন, গার্মেন্টস বলেন, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, সবখানে তো আমার গ্যাস লাইন লাগবে। আপনি গ্যাস লাইন দিবেন না আমাকে, আমি কিসের ভিত্তিতে টাকা চাবো? ধন্যবাদ ফজলে শামীম এহসান আপনাকে। আমরা আবার আসবো আলোচনায়, একটা বিজ্ঞাপন বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ছে কেন বেকারত্ব। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, এবং আমাদের দুজনের মাঝখানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ। আমি আবার আলোচনায় যেতে চাই জনাব আশরাফ আহমেদ, আপনাকে দিয়ে। আমরা এই যে বেকারত্বের কথা বলছি, নানান কারণে বেকারত্ব বেড়েছে। এই বেকারত্ব থাকার পরেও আমরা দেখছি যে প্রবাস থেকে বা বিদেশ থেকে লোক এনে আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করানো হচ্ছে। কারণটা কি? কারণটা খুব সহজ। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে দেখুন, আপনার তো একটা স্কিল সেটের প্রবলেম আছে। আমি যদি আজকে একটা খুব সহজ এক্সাম্পল দিই, আপনি আজকে এমন একটা হসপিটালের আপনার মেডিকেল টেকনোলজিস দরকার, আপনি যেই পরিমাণে যেই ধরনের কোয়ালিফিকেশনের এই স্কিলড ম্যান পাওয়ারগুলো দরকার, সেটা আপনি বাংলাদেশ থেকে পাবেন না। আপনি বাংলাদেশ থেকে পাবেন শত শত গ্র্যাজুয়েট পাবেন যারা এই কাজগুলো করতে পারেন না। তো সেই ক্ষেত্রে
বিদেশ থেকে এই দক্ষ শ্রমিক না এনে আমাদের উপায় আছে? কোনো উপায় নেই। ব্যাপারটা খুবই সহজ। বাংলাদেশে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম যে ধরনের স্কিল প্রিপেয়ার করছে সেটার সাথে এটা কোনো সংযোগ নেই। আমি আরও দুটো ছোট এক্সাম্পল দিই। দেখুন, আপনি যদি সেকেন্ডারি এডুকেশন মানে এইচএসসি পাস তরুণদের মধ্যে যদি আপনি বেকারত্বের হার দেখবেন সেখানে বেকারত্বের হার কিন্তু গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে বেকারত্বের থেকে অনেক অনেক কম। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে অধিকাংশ যেমন ধরেন বাংলাদেশে একটা সবচেয়ে বড় এক্সপান্ডিং খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে আপনার যদি 1000 শ্রমিক লাগে যারা ধরেন ন্যূনতম ধরে নিলাম যে এইচএসসি পাস, সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েট কর্মীর সংখ্যা হয়তো বা 15-20 জন। কিন্তু এই রেশিওটা এটা কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে এটা স্বাভাবিক। আবার উল্টা দিকে কিছু সার্ভিস সেক্টরে ধরেন ব্যাংকিংয়ে আপনার এটা দেখবেন রেশিওটা উল্টা, যে আপনার 1000-এর উপরে যদি গ্র্যাজুয়েট প্রয়োজন হয় আপনার হয়তো বা এইচএসসি কিংবা সমমানের দরকার হবে 100। আমাদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা হয়েছে, আমরা যেহেতু এই স্কিল বেসটা তৈরি করতে পারিনি, সেই কারণে আমাদের সার্ভিস এক্সপোর্ট কোনোদিন গ্রো করেনি। আপনি যদি দেখেন বাংলাদেশের আমরা যে অ্যাকচুয়াল সার্ভিস এক্সপোর্ট ভলিউম সেটা আমাদের গুডস এক্সপোর্ট ভলিউমের একটা ফ্র্যাকশন, ছোট্ট একটা ফ্র্যাকশন। এবং এটা হওয়ার কারণটা হচ্ছে, দেখুন আমরা যে সার্ভিস ফিসকাল ইনসেন্টিভ দিতে হবে। আমি নিজেও একটা সার্ভিস বিজনেস রান করি এবং আমি আপনাকে বলতে পারি, দেখুন আমি যদি কোনো কিছু এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমাকে আপফ্রন্ট ট্যাক্স দিতে হয় 10%। আমার বন্ধু শামীম যখন গার্মেন্টস এক্সপোর্ট করেন কিংবা নিটওয়্যার এক্সপোর্ট করেন, উনি ইনকাম ট্যাক্স দেন 1%, কিংবা এখন বোধহয় 1%-এরও কম, 1% AIT। সো এই ডিফারেন্সিয়েশনটা, এটার মানে হচ্ছে যে আমরা কিন্তু অ্যাগ্রেসিভলি আমাদের সার্ভিস সেক্টরের গ্লোবাল এক্সপানশন কিছুটা হলেও দমিয়ে রেখেছি। এবং এটার কারণে যেটা হয়েছে যে স্কিল ডিমান্ডও ওরকমভাবে ক্রিয়েটেড হয়নি। আবার সেই অনুসারে আমাদের যে এডুকেশন সিস্টেমের যে এক্সপানশন সেটা ওরকমভাবে তৈরি হয়নি। মানে আমি যেমন নিজে মনে করি যে হয়তোবা আমাদের জন্য আসলে টার্গেট হওয়া উচিত 60-70% অফ গ্র্যাজুয়েট শুড বি ইন স্টেম, যেটা হয় ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল অথবা লাইফ সায়েন্সেস কিংবা এই ধরনের ইয়েগুলো থেকে, ডিসিপ্লিনগুলো থেকে ট্রেন্ড হওয়া উচিত, যাতে তারা সরাসরি এই সেক্টরগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন। তো সেই অবস্থায় ব্যাপারটা যদি উল্টা হয়ে যায়, তখন কিন্তু আসলে কর্মসংস্থান তৈরি করাও যেমন সম্ভব না, তেমনইভাবে যে বিভিন্ন ধরনের শিল্প কিংবা সার্ভিস সেক্টর আসলে ডেভেলপ করাটাও সম্ভব হবে না, কারণ আপনি ওই যথেষ্ট পরিমাণ স্কিল ম্যান পাওয়ার পাবেন না। এবং সে কারণেই কি বাইরে থেকে আপনি মানে যে ম্যান পাওয়ারগুলো আসছে সেগুলো কি আপনি যৌক্তিক মনে করছেন? অ্যাবসলিউটলি যৌক্তিক। আমি মনে করি যে দেখুন, আমি একজন এমপ্লয়ার হিসেবেও বলতে পারি আপনাকে, ইনভেস্টর হিসেবেও বলতে পারি, আমার তো দরকার একটা স্পেসিফিক প্রোডাক্টিভিটিতে একটা কাজ। আপনি যদি আমাকে, এবং এন্ড অফ দ্য ডে যেহেতু আমি বাংলাদেশি রেসিডেন্ট বিজনেস, আমাকে যদি এক্সপোর্ট কিংবা লোকাল মার্কেট যেখানে আমি অপারেট করি না কেন, আমাকে যদি এফিসিয়েন্সি অ্যাচিভ করতে হয়, তাহলে আমার ইমিগ্রেশন পলিসি নিডস টু সাপোর্ট ওয়ের এভার আই ক্যান ইম্পোর্ট ইট ফ্রম। আমার যদি মনে হয় যে বিদেশি কাউকে এমপ্লয় করতে পারলে আসলে আমার প্রোডাকশনের লাভ হবে এবং আলটিমেটলি সেটা আমার ইকোনমিকে বেনিফিট করবে, আমি মনে করি এটা সব ক্ষেত্রেই করা উচিত। এবং আপনি দেখেন, খুব মজার একটা এক্সাম্পল আছে, আপনি পৃথিবীতে এমন কোনো হাই গ্রোথ ইকোনমি পাবেন না যেটা হ্যাজ এ ক্লোজ মাইগ্রেশন। মানে যেই দেশ বাইরে থেকে স্কিল ম্যান পাওয়ার আসতে দেয় না, তারা খুব ভালো অর্থনীতিতে খুব ভালো করেছে, এরকম নজির কিন্তু খুব কম। কারণ যেটা হয় যে একটা পর্যায় পর্যন্ত যাওয়া যায়, তারপর এটা স্ট্যাগনেট করে। এটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমেরিকা পৃথিবীর সবচেয়ে ডাইনামিক ইকোনমিগুলোর একটা ইন টার্মস অফ ইনোভেশন। এবং এটা সম্ভব হয় বিকজ তারা পৃথিবীর যে কোনোখান থেকে যেখানে ইনোভেটিভ স্কিলস পান, মানুষ পান, সেখানেই তাদেরকে তারা ওয়েলকাম করেন। এই স্ট্রেংথটা কিন্তু একটা ইকোনমিক গ্রোথের জন্য খুব ক্রিটিক্যাল। এবং আমাদের জন্য দেখুন, আমাদের একটা প্যারাডাইম শিফটেরও ব্যাপার আছে, যে আমরা তো মানে বাংলাদেশে জন্মের পর থেকে তো আমরা আসলে গরিব দেশ হিসাবে, খুব ছোট ইকোনমি হিসাবে অপারেট করে অভ্যস্ত। আমরা কিন্তু ওই স্টেজটা পার হয়ে এসেছি, কিন্তু সামনের দিকের যে মিডল ইনকাম গ্রুপ যেটা, সেখানে কিন্তু দিস উড বি এ কমপ্লিট গেম চেঞ্জার। কারণ আমরা গত 50 বছর ধরে যেভাবে ইকোনমি নিয়ে চিন্তা করে অভ্যস্ত, ওইভাবে করলে কিন্তু আমরা আগামী 10 বছর আমরা এগোতে পারবো না। আমাদের যে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, যে আমরা কিভাবে অপারেট করব, কি ধরনের ইনভেস্টমেন্ট প্রমোট করব,
গেমগুলো এবং কি ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করবো, ইনক্লুডিং ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন, এই জিনিসগুলো কিন্তু হ্যাজ টু চেঞ্জ। মানে আপনি বলছেন যে আসলে আমাদের নীতি কাঠামোয় পরিবর্তন আনতে লাগবে এবং যেখানটাতে এই যে দক্ষ জনশক্তি গড়বার যে জায়গাগুলো সেইগুলোতে হাত দিতে লাগবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব শামীম এহসান আপনার কাছে আসতে চাই। সেটি হলো আপনি এমপ্লয়ার্স ফেডারেশনের এখন নেতৃত্ব দিচ্ছেন। এই যে আমাদের দক্ষ জনশক্তির অভাব যেটি আশরাফ ভাই বলছিলেন, এবং এর মধ্যে অদক্ষ এবং দক্ষ মিলে বেকারত্ব বাড়বার যে চিত্রটা আমরা দেখছি, এখান থেকে আসলে ঘুরে দাঁড়াবার কি করণীয় এমপ্লয়ার্স ফেডারেশন বা কি চিন্তা করছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন প্রধানত নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে, ফিল্ড লেভেলে কাজ কম। আমরা এনএসডিএ, এনএসডিআরএফ এগুলোর বোর্ড মেম্বার, এবং সেখানে প্রতিনিধিত্ব সাধারণত এমপ্লয়ার্স ফেডারেশন করে থাকে সকল অ্যাসোসিয়েশন এবং এমপ্লয়ার্সদের পক্ষ থেকে। এবং সেই সাথে বিভিন্ন যে আইএলওর সাথে যে নেগোসিয়েশনগুলো হয় বাংলাদেশের পক্ষ থেকে, সেখানে মালিক পক্ষের প্রতিনিধিত্ব করে আমরা করি, এবং শ্রম আইন, শ্রমবিধি থেকে শুরু করে বাংলাদেশের এনভায়রনমেন্টাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে যে কাজগুলো করা হয় সেই জায়গাতে আমরা করি। আমরা এইখানে যে কাজগুলো করছি, আমরা আসলে চেষ্টা করছি যে কিভাবে আরও বেশি দক্ষ জনশক্তি গড়ার জন্য যে সিলেবাসগুলো আছে, যে কারিকুলামগুলো আছে, সেগুলোতে কি করে আসলে জব ওরিয়েন্টেড করা যায়, এগুলো আমরা রেগুলার কাজ করতেছি। আমাদের বিভিন্ন আইএসসি মানে ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিল আছে 7টা বাংলাদেশে, তাদের সাথে তারা আমাদের মেম্বার, তাদের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করে স্কিল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেক্টর বেসড, সেগুলোকে কী করে আরও বেশি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে করা যায়। কারণ বেকারত্ব 2 রকমের আছে, একটা হলো যে আপনি চাকুরি পান নাই, একরকম বেকারত্ব, একটা হলো যে প্রযুক্তির কারণে আপনি চাকুরিচ্যুত হয়ে যাচ্ছেন, আপনি বেকার হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আরো ডেঞ্জারাস। একটা লোক বেকার, একটা শুরুতে বেকার আছে, সে কোথাও না কোথাও একটা চাকরি পাবে, তার একটা না একটা গতি হবে। কিন্তু একজন লোক যদি নাকি 40 বছর বয়সে বা ধরেন তার জীবনে মধ্যবয়সে গিয়ে সে যদি বেকার হয়ে যায়, সেটা কিন্তু আসলে খুব বড় ডিজাস্টার হয়ে যায়। এখন তাদেরকে কিভাবে এই নতুন নতুন যে টেকনোলজি আসতেছে, নতুন নতুন যে দরকারগুলো হচ্ছে আমাদের, সেগুলো তাল মিলে চালানো যায়, সেই ব্যাপারগুলো নিয়ে এমপ্লয়ার্স ফেডারেশন রেগুলার কাজ করে থাকেন। এবং আপনি যদি বলেন যে আমাদের কি করণীয় ওভারঅল, মানে আদার দেন এমপ্লয়ার্স ফেডারেশন আমাদের কি করণীয়, আমি যেটা বলবো যে প্রথমত হলো যে ম্যানুফ্যাকচারিং অবশ্যই থাকবে, কিন্তু আমি আশরাফ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে যখন একটা দেশের ইকোনমি এগিয়ে যায় তখন সার্ভিস সেক্টরের গুরুত্ব বাড়াতে হয়। কারণ আপনি যদি দেখেন ইউএস ইকোনমিতে ম্যানুফ্যাকচারিং এর তুলনায় সার্ভিস সেক্টরের পার্সেন্টেজ অনেক হাই, এবং যত দেশ উন্নত হবে তত সার্ভিস সেক্টরের পার্সেন্টেজ বাড়াতে হবে। পাশে সিঙ্গাপুর দেখি, সিঙ্গাপুর, মালয়েশিয়া বলেন, বার্মা দেখি, আমরা যদি হংকং দেখি, যে কোনো দেশে আপনি বলেন না কেন, উন্নত যে কোনো ইকোনমিতে দেখবেন যে সার্ভিস সেক্টরের আপনার তাদের যে পার্সেন্টেজ মানে স্টেকটা অনেক বেশি হাই থাকতে হয়, নাহলে ওই দেশের ইকোনমি আসলে সাস্টেনেবলি গ্রো করতে পারে না। এইটার জন্য আমাদের আসলে এখন দক্ষ জনবল তৈরি করতে হবে। আপনি সবকিছু বাদ দেন, আপনি যদি বাংলাদেশের হোটেলগুলোতে যান, যে সার্ভিস ম্যানেজমেন্ট হওয়ার কথা সেটা কি রাইট ওয়েতে হচ্ছে? ইভেন আপনি যদি একটা বেকারি শপে যান, যে আপনি একটা কেক কিনবেন, একটা পেস্ট্রি কিনবেন, পেস্ট্রি শপের একদম ব্যাক এন্ডে কিচেনের থেকে শুরু করে সামনে যিনি ডেলিভারি করছেন উনি কি হাইজেনিক থেকে শুরু করে সবকিছু কি একটা সার্ভিস ওরিয়েন্টেড বিহেভিয়ার করতেছেন উনি? মানে এই যে ছোট ছোট বিষয়ের যে ট্রেনিংগুলা, এগুলো নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। আমি সার্ভিস সেক্টর বলতে যে শুধুমাত্র যে আমি এক্সপোর্ট করব হ্যাঁ বা এরকম না, ওভারঅল আমাদের দেশে 18 কোটি মানুষ, আপনি যদি নিজের ভিতরে সার্ভিসিং করতে পারেন আমাদের এক একটা সেক্টরকে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ যত বেশি আমার ইন্টারনাল ইকোনমি গ্রো হবে তত বেশি পার্চেজিং ক্যাপাসিটি বাড়বে, যত বাড়বে তত আমার নিজস্ব ইকোনমি বড় হবে এবং কর্মসংস্থান অটোমেটিক তৈরি হবে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় আমরা যেটা নিয়ে কাজ করতেছি বা সরকারের যেটা কাজ করা হচ্ছে যে সত্যিকারের দক্ষতা বাড়ানো। আমাদের এখানে কি সমস্যাটা হয়, দক্ষতা বাড়ানোর সরকার চিন্তা করে, কাজ করে, রেজাল্টও পাওয়া যায়, কিন্তু ততদিনে ওইটার আর প্রয়োজন হয় না, নতুন আরেকটা দক্ষতার প্রয়োজন হয়ে গেছে আর কি। আমি গত 21 বছর ধরে, হ্যাঁ 21 বছর ধরে আমি এই ট্রেড পলিসি জড়িত। আমি যখন এই ধরনের কাজ করি দেখি যে কাজের ওই রেজাল্টটা আসতে আসতে যে কম্পিউটারের জিনিসগুলো ঢুকাইতে ঢুকাইতে এআই চলে আসছে। এখন এই এআই কবে ঢুকাবো, অতদিন আবার নতুন কিছু চলে আসবে একমত আল্লাহ জানে। তো মানে আমাদের আসলে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে আমরা পিছায় থাকতেছি অনেক বেশি, এইটা একটা আমাদের একটু ফাস্টার করতে হবে আর কি। ধন্যবাদ। আমরা আবার আসবো একটা বিজ্ঞাপন বিরতির পরে। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি।
বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বাড়ছে কেন বেকারত্ব। আর সে বিষয় নিয়ে আমাদের আলোচনায় রয়েছেন দুজন অতিথি। আমি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ আহমেদ, আমি আবার আপনার কাছে একটু আসতে চাই। এই যে আমরা যে কথাগুলো বলছি যে বেকারত্ব বাড়ছে, বেকারত্ব, আমি কিন্তু তথ্য বলছে যে গত 10 বছর ধরে বেকারত্বের যে সংখ্যা সেটি একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। বলা হচ্ছে যে 25 থেকে 27-এর মধ্যেই থাকছে। গত বছর সর্বশেষ যে জরিপ বিবিএস করেছে সেখানটাতে বলছে 25,50,000 থেকে দাঁড়িয়েছে 26,10,000-এ। কারণটা কি? আমরা দেখছি যে প্রতি বছর কর্মবাজারে, বিভিন্ন শিক্ষা থেকে কর্মবাজারে প্রায় 20 থেকে 24 লাখ লোক প্রবেশ করছে। এরপরও ওই যে সংখ্যাটি ওটি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাহলে এই যে বলছি যে বেকারত্ব বাড়ছে, কোথায়? এখানে ব্যাপারটা আরেকটু ডিপে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখুন, ইকোনমিক্সের ভাষায় আরেকটা টার্ম আছে ছদ্ম বেকারত্ব, এবং বাংলাদেশে এটার আরেকটা ইমপ্লিকেশন হয় যে কৃষি ক্ষেত্রে আসলে কতজন মানুষ এমপ্লয়েড এটার কোনো ধারণা আমাদের নেই। মানে একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন যে অনেকেই আছেন যে ধরা যাক যে এই মুহূর্তে কর্মহীন, কিন্তু উনি শুধু বাসায় বসে না থেকে হয়তো বা তার পরিবারের কৃষিক্ষেত্রে কাজ করছেন কিছুদিন। টেকনিক্যালি আপনি তখন বলবেন যে উনি হয়তোবা বেকার না, উনি তখন কৃষি শ্রমিক, কিন্তু উনি কিন্তু আসলে কৃষি শ্রমিক না। এবং উনি যে কাজটা করছেন সেটাও কিন্তু যে ব্যাপারটা এমন না যে তার নিজের, যেহেতু এটা তার নিজের পরিবারের জমি, সেখান থেকে যে তিনি কোনো বেতন পাচ্ছেন কিংবা মজুরি পাচ্ছেন তাও কিন্তু না, কিন্তু এটা তার পারিবারিক সমৃদ্ধিতে অবদান রাখছে। সো এইটা যেমন একটা বড় ফ্যাক্টর বাংলাদেশে সবসময় কাজ করে, যে কারণে আপনি গ্রামাঞ্চলে গিয়ে কে বেকার না এটা ডিফাইন করাটা অনেক সময় একটু কষ্টকর হয়ে যায়। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে আরবান স্পেসেও আপনি যদি দেখেন যে যাদেরকে দেখবেন মনে হবে আপনার বেকার, আপনি যদি তাদের জীবন ধারণ লক্ষ্য করেন দেখবেন যে অনেকেই সারাদিন যেই ধরনের কাজ করতে বাধ্য হন, যেটার কোনো মূল্যায়নও নেই, রেকগনিশনও নেই। ভয়ঙ্কর ব্যাপার। মানে আপনি একদম সিম্পল চিন্তা করেন, আপনি একটা ইলেকট্রিসিটি বিল দিবেন, আপনাকে 1 ঘন্টা গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে গিয়ে একটা কি বলে পানির কানেকশন নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার জন্য ব্যবস্থা করতে হবে। এগুলো কিন্তু আসলে এই যে অপ্রয়োজনীয় অনেক কাজ কিন্তু আমরা করতে বাধ্য হই, যেটা কিন্তু আসলে এক ধরনের ছদ্ম বেকারত্ব তৈরি করে আমাদের ভিতরে। সো এই জিনিসগুলো কিন্তু আছে, এটার ফল। এবং আরেকটা যেটা ইস্যু তৈরি হয়ে যায়, দেখুন যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। মানে একটু আগে যদি বলি যে আমি শামীম যে এক্সাম্পলটা দিচ্ছিলেন, দেখুন আপনি যদি আজকে কয়েক হাজার টাইপিস্ট তৈরি করেন, তাদেরকে আপনি কাগজে কলমে বললেন যে তাদের একটা স্কিল আছে, কিন্তু তারা কি আসলে টাইপিস্ট হিসেবে কাজ করতে পারবেন? কারণ আপনি এখন টাইপরাইটার খুঁজেই পাবেন না। নতুন টাইপরাইটার কিনতে পাওয়া যায় কিনা এখন এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আমি বহু বছর এনসিএন শপে পাওয়া যায়, মানে কিউরিও শপে পাওয়া যেতে পারে। সো এরকম যে এই যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এই যে হিডেন আনএমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, যেই কারণে আপনি দেখবেন যে আলটিমেটলি আমরা যখন বেকারত্বের ডেফিনেশন হিসাব করি তখন হিসাব করি যে আচ্ছা বছরে এতদিন উনার পেইড ওয়ার্ক পেয়েছেন কি পাননি। সো এই ডেফিনেশনের চাপে পড়ে কিন্তু অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু সেই ব্যাখ্যা তো পাশ্চাত্যেরও আছে, যিনি সপ্তাহে 1 ঘন্টা কাজ করেছেন যিনি, তাকেও বেকার বলা যাবে না। এটি তো পাশ্চাত্যের যে ক্যালকুলেশন বা সংজ্ঞা যেভাবে করা হয়। কারেক্ট। কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস যেটা আশরাফ ভাই বললাম, এটা অ্যাড করে দিই, যে গ্রামে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, বলে যে আমি কৃষি কাজ করি, আসলে সে সম্পূর্ণ বেকার, কিন্তু তার প্রেস্টিজের কারণে এটাও আছে। হ্যাঁ, বা যে টুকটাক হয়তো বা একদম যেটা আসলে একদম জাস্ট নিরানি দিয়ে দেওয়া, বা আসলে তার ওখানে দরকার নাই, অন্য লোক কাজ করতেছে, একটু যায় যে সারাদিন বেকার বসে থাকবে যায়, কিন্তু তাকে যখন কোশ্চেন করা হয় সে বলে আমি কৃষি কাজ করি। এইটাও একটা কিন্তু মানে আমাদের মানে হিডেন বেকার, কিন্তু আপনার ডেটাতে শো হচ্ছে না। আচ্ছা, তো আশাভাই যেটা বলছিলেন। জি, গোয়িং ব্যাক টু দিস, আরেকটু আচ্ছা শামীমের আরেকটা প্রশ্ন একটু বলি। দেখুন আমাদের সরকারের দুটো মেজর পলিসি, মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি, গত 1 বছর ধরে ঘোষিতভাবেই
কন্ট্রাকশনারি, মানে সংকোচনমূলক। কিন্তু এটি তো গত এক বছর কেন, গত কয়েক বছর ধরেই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি গত বছর কন্ট্রাকশনারি ছিল, তার আগের বছর ফিসকাল পলিসি কন্ট্রাকশনারি ছিল না, এক্সপানশনারি ছিল। গত বছরই ইনফ্যাক্ট জুন 2024-এ যদি আপনি ফিসকাল পলিসি দেখেন সেটা অবজেক্টিভ অনুসারে এক্সপানশনারি ছিল। প্র্যাকটিক্যালি যেটা হয়েছে যে সরকার মানে এক্সপেন্ডিচার কমিয়ে সেটাকে কন্ট্রাকশনারি করেছে। মানে এই দুটো পলিসির ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়। ইনভেস্টমেন্ট কমিয়ে দিলে বেকারত্ব বাড়তে বাধ্য, শিল্পায়ন হবে না, বিনিয়োগ হবে না। এটা মানে এটা পলিসির ডাইরেক্ট ইম্প্যাক্ট। যে আমরা যদি ব্যাপারটা এমন না খালি যে শুধুমাত্র গ্যাস কানেকশন দিচ্ছে না দেখে শিল্প এক্সপানশন হচ্ছে না, সেটা তো আছেই, কিন্তু তার ওপরেও আপনি যদি মূল পলিসি অবজেক্টিভে দেখেন, পলিসি স্টান্সে দেখেন, সেখানে ঘোষিতভাবেই সরকার কি বলে আপনার বিনিয়োগ প্রমোট করছেন না। না, এখন এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা যেটাকে বলি যে একটি পরিস্থিতির প্রেক্ষিতে যে সরকার এসছে, সেই সরকারের একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে এবং অর্থনীতিতে যে ফোকলা অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, আপনারাই বিভিন্ন সময় বলেছেন। সেখানটাতে এই সরকারের যে বিনিয়োগ বাড়াতে হবে সেই কাজ কি এই সরকারের উপরে বর্তায়? এইভাবে যদি বলি যে মনিটারি পলিসি হুএভার ইজ ইন গভর্নমেন্ট, মনিটারি এবং ফিসকাল পলিসির রেসপন্সিবিলিটি তাকে 5 দিনের জন্য হলেও তাকে নিতে হবে। মানে ব্যাপারটা এরকম যে এটা তো আসলে বাংলাদেশ সরকারের দায়িত্ব, সেই সরকারের প্রধান কে সেটা ইররিলেভেন্ট, কারণ সরকারের দায়িত্ব যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি তো সরকার তো বলতে পারে না যে আমি আইন শৃঙ্খলা প্রয়োগ করব না, এটা কখনোই বলা সম্ভব না। সরকার কখনোই বলতে পারে না আমি আইন প্রয়োগ করব না। তারা সেটা প্রয়োগ করতে পারছেন কি পারছেন না, কিভাবে করছেন, কোনটা প্রায়োরিটি দিচ্ছেন, এগুলো ডিফারেন্ট হতেই পারে, কিন্তু সরকার তো বলতে পারে না কখনো যে আমি আইন প্রয়োগ করব না, তাহলে তার বাংলাদেশ সরকারই থাকলো না। এবং সেই সরকারের প্রধানকে, সেটা তো এই কোশ্চেনে তো সেটা ইররিলেভেন্ট। ধন্যবাদ জনাব শামীম আহসান। আমি আপনার কাছে একটু আসতে চাই, সেটি হলো যে এই যে বর্তমান যে প্রেক্ষাপট আপনি যেটি বলছিলেন যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট নাই, ব্যাংকে টাকা নাই, আবার গ্যাস কানেকশন পাচ্ছে না, দিচ্ছে না, এখন এই সার্বিক যে পরিস্থিতি এবং এর মধ্যে যে দক্ষ জনশক্তি আমার আসছে না বা তৈরি হচ্ছে না, এই জায়গা থেকে উত্তরণের জন্য এমপ্লয়ার্স ফেডারেশন কিছু কাজ করছে, গতানুগতিক দীর্ঘদিন ধরে এমপ্লয়ার্স ফেডারেশন কাজ করছে, কিন্তু এখন যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার বা দেশ, যে বৈষম্য দূর করবার যে লক্ষ্য, সেই বৈষম্য দূর করবার বা কর্মসংস্থান সৃষ্টি করবার মূল আন্দোলনটা হলো তো রাষ্ট্রীয় খাতে কর্মসংস্থানে যেন কোনো বৈষম্য না থাকে সেটিকে, এবং এটি বেসরকারি খাত পর্যন্ত এখন গড়িয়েছে। এই উত্তরণের পথটা কি? উত্তরণের পথ খুব সহজ, বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি করতে হবে। আমরা সবসময় বলি এটা একদম এক লাইনে যদি আপনি বলতে পারেন যে যদি পরিবেশটা যদি বিনিয়োগ বান্ধব হয়, বিনিয়োগ বলতে যে শুধুমাত্র আপনি একটা ফার্মাসিউটিক্যালস করবেন 5,000 কোটি টাকার, সেটা না। আপনি একটা মুদির দোকান দিবেন, সেখানে কোনো চাঁদাবাজ যাবে না, সেখানে গিয়ে কোনো ভ্যাট অফিসার অন্যায় আবদার করবে না, সেখানে গিয়ে কোনো অন্যায়ভাবে তার সাথে কোনো অবৈধ আইনের প্রয়োগ হবে না, তার সামনে একটা ফুটপাতে দোকান বসে যাবে না। একটা জাস্ট একটা ছোট্ট কিছু উদাহরণ দিলাম যে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ হবে। উনার যে পরিমাণ মূলধন দরকার, উনি ব্যাংকের কাছে গেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেটা পাবেন, উনি ব্যবসা করবেন। এই যে একটা পরিবেশ তৈরি করে, এটা আপনার ওই সেই ছোট্ট গ্রসারি শপ থেকে শুরু করে আপনি ফার্মাসিউটিক্যালস বলেন, গাড়ির একটা কোম্পানি বলেন, সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি বলেন, সবারই কিন্তু বেসিক থিমটা এক। সেটা তো আমরা স্বপ্ন দেখি, আপনিও একজন ব্যবসায়ী নেতা হিসেবে স্বপ্ন দেখেন, বাস্তবতার প্রেক্ষাপটে বাস্তবতা আমি যে কথাগুলো বললাম এগুলো কোনো রকেট সায়েন্স না। আমি কিন্তু আপনাকে বলি নাই যে আমাকে একদম টোটাল একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটা সমাজ করে দিবেন, আপনি হাংজো সিটির মতো চায়নার ক্যাশলেস একটা সিটি করে দিবেন, হ্যাঁ, যেখানে আমার কোনো কিছুই করতে হবে না, আমি কোথায় যাচ্ছি আমার ফেস ডিটেকশন দিয়ে আমার টোটাল জিনিসগুলোই হবে। আমি কিন্তু এরকম কোনো দাবি করি নাই। আমি খুব বেসিক কিছু দাবি করছি যেগুলো নাকি যদি সরকার চায়, আমি মনে করি সত্যিকার অর্থে, এটা কোনো নাটক সিনেমার কথা না, ওভার দ্য নাইট 2-3 মাসের মধ্যেই এই জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব। কারণ এগুলো সবগুলো আমাদের কাছে আসে, এমন যে আমি যে বলতেছি আইন নেই তাই না, আইন আছে, আপনি ফুটপাথ দখল করে ব্যবসা করতে পারবেন না। এখন ফুটপাথ দখল করে যে দোকানের ভাড়া দেয় 20,000 টাকা, আর ফুটপাথ হয়তো বা কিছু লোকজনকে বিভিন্ন জায়গাতে মাসে 1-2 হাজার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে, ফলে তার প্রতি অন্যায় করা হচ্ছে। তো আইনও আছে, কিন্তু আপনি ফুটপাথে লোক বসতে দিবেন না, আইনের বাস্তবায়ন। আমি কিন্তু নতুন কিছু বলছি, আমি বলতেছি যে
ভ্যাটের কিছু আইন আছে এবং আইনগুলোর মধ্যে সুন্দর করে প্রয়োগের ব্যবস্থা করা আছে। প্রয়োজনে যে আইনগুলা অবসুলেট হয়ে গেছে 10 বছর 20 বছর পুরনো আইন, সেগুলো আধুনিকায়ন করা, বিজনেস ফ্রেন্ডলি করা, এটা করতে আপনার 1 মাস সময় লাগবে খুব বেশি হলে। এটা কোনো রকেট সায়েন্স না। আপনি ব্যাংকে থেকে বিনিয়োগ করবেন, আপনি বলতে পারেন যে ব্যাংকে টাকা নেই, একজন 23,000 কোটি টাকা, একজন 18,000 কোটি টাকা নিয়ে গেছে, খুব খুব অল্প সময়ের মধ্যে আমি 18,000 কোটি টাকাটা উচ্চারণ করছি। আপনি যদি মনে করেন 18,000 কোটি টাকা ইটস এ জোক, ব্যাংক কিভাবে দিল? বাংলাদেশ ব্যাংকে যে লোকের অডিট করার দরকার ছিল সে কি অডিট করলো? তৎকালীন ডেপুটি গভর্নর, গভর্নর, জিএম সবাই তো আছে। কিভাবে তাহলে এই এতগুলো টাকা এই ব্যাংকের থেকে চলে গেল? আচ্ছা চলে গেছে, তো এখন চলে গেছে, আপনি এটার জন্য একটা আলাদা মাস্টার প্ল্যান করেন। এই টাকাগুলো কিভাবে রিকভারি করবেন, ওনাদেরকে কি সুযোগ দিবেন, ওনারা অ্যাসেট বিক্রি করে কি দিবে, ওভারঅল আপনি একটা মাস্টার প্ল্যান করেন। কিন্তু যারা বেঁচে আছে এখনো ব্যবসা করছে তাদের জন্য বিনিয়োগটা খোলা রাখেন। এটাকে সাইড করে 1 বছর অনেক সময় হয়ে গেছে, এটা 2-3 মাসে একটা মাস্টার প্ল্যান করা যেত। সেই বিনিয়োগের ক্ষেত্রে মানে আইনি কোনো ব্যারিয়ার আছে কি? আইনি পলিসি ব্যারিয়ার আছে যে আপনি একটা ব্যাংকের নন পারফর্মিং লোন কত % হয়ে গেল, ওই ব্যাংক আর কোন সুবিধা দিতে পারে না পারে। আমি বলি যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকে ব্যাংকিং করি। আমি যখন নাকি ওই এনভায়রনমেন্টের জন্য কিছু গ্রিন ফিনান্স আছে এটার জন্য অ্যাপ্লিকেশন করলাম, আমার ব্যাংক দিতে পারতেছে না, বিকজ তার ওভারঅল নন পারফর্মিং লোন এত হাই, তার আর বাংলাদেশ ব্যাংকের সাথে ওই কন্ট্যাক্টটা করতে পারতেছে না গ্রিন ফিনান্সের লো ইন্টারেস্ট 2% ইন্টারেস্ট। হ্যাঁ, আমি বাধ্য হয়ে নতুন একটা ব্যাংকে গেলাম। 28 বছর পরে আমি নতুন কোনো ব্যাংকে গেলাম, 28 ইয়ার্স আমি নতুন কোনো ব্যাংকে যাই নাই, অ্যাকাউন্টও খুলি নাই। তো আমার যাইতে বাধ্য হয়েছি আমি, কারণ হলো আমার ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে। তো এই জিনিসগুলো ঠিক করে এখন ধরেন আল্লাহর রহমতে আমি একটা ব্যাংকে যেতে পারছি। সব মানুষ চাইলে একটা ব্যাংক পরিবর্তন করতে পারবে না। তাহলে কি করতে হবে? তার নন পারফর্মিং লোন তো সরকারের মদদে হয়েছে, যেই সরকার থাকুক সেই জায়গাটাকে ঠিক করে এই ব্যাংকটাকে আবার চালু করেন যেন সবাই ব্যবসা করতে পারে। মানে আমি বলতেছি যে আমি যে দাবিগুলো করছি দাবিগুলো কঠিন কিছু না। এই দাবিগুলো যদি না একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা যায়, আমি আবার ওই দেশ অনেক এগিয়ে যাবে। আমাকে যে বলা হয় যে আমাদের এক্সপোর্টে গ্রোথ আছে, আমরা বলি না এক্সপোর্টে কোনো গ্রোথ নাই। আপনি $46-47 বিলিয়ন থাকার কথা না, আমার থাকার কথা $70-80 বিলিয়ন। যেখানে থাকার কথা সেখানে আমরা নাই। আপনি গত বছরের থেকে কত % বাড়ছে, এটা কোনো গ্রোথ না, এটা গ্রোথ না। আমার ক্যাপাসিটি কি ছিল, কোথায় যেতে পারতাম, আমার জনসংখ্যা, আমার মেশিনারি সবকিছু মিলে আমি তার থেকে অনেক পিছনে। সেটা আমার কথা। ধন্যবাদ জনাব শামীম হাসান। আমি শেষ করবার আগে সংক্ষেপে জনাব আশরাফ আহমেদ আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই যে যারা টাকা পাচার হয়ে গেছে, চলে গেছে, আমরা যেটা বলছি, এবং সরকার তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে এবং বলা হচ্ছে সরকার শক্ত অবস্থান নেওয়ার কারণে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আপনি কি তার সাথে একমত? শক্ত অবস্থান নেওয়ার কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এই কথাটা বোধহয় ঠিক না। আমি এইভাবে যদি সরাসরি বলতে চাই, আপনি যদি রেফারেন্স শামীম যেটা বলছিলেন, দেখুন আপনি যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হন, আপনি যদি ব্যবসায়ীদেরকে বলেন যে ভাই আপনাকে এমন একটা সুদের হারে রাখবো যাতে এবং আপনার ঋণের প্রবাহ এতখানি কমিয়ে দিব যে আপনি ব্যবসা চালাতে পারবেন না, তাহলে একটা পয়েন্টে গিয়ে আমরা ব্যবসা চালাতে পারবো না। এটা হচ্ছে রিয়ালিটি। আপনি যদি এই মানে আমাদের যে বিপরীতমুখী চাপ যেটা, এটা যদি কন্টিনিউ করেন, ব্যবসা বাণিজ্যের আকার ছোট হতে থাকবে এবং এটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখন। আপনি কি চান যে তাহলে সরকার সুদের হার কত বেশি এটা নিয়ন্ত্রণ করুক? অফকোর্স এটা সরকার সুদের হার নিয়ন্ত্রণ করে, এটা মনিটারি পলিসির ফান্ডামেন্টাল টার্গেট হচ্ছে ইন্টারেস্ট রেট কত হবে। যারা ডিপোজিটার তারা তো তখন ডিপ্রাইভ হবে, তখন কি করবেন? যেটা হয় ব্যাপারটা এরকম ভাবে আমি বলি আপনাকে, দেখুন যে ডিপোজিটার এবং কি বলে বড়োয়ার, আমরা কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আমরা একটা ইকুইলিব্রিয়ামে সবসময় পৌঁছে যাই। সেখানে সেন্ট্রাল ব্যাংক চাক বা না চাক তাকে ইন্টারভেন করতেই হয় এবং এই ইন্টারভেনশনের টার্গেটটাই হচ্ছে মনিটারি পলিসি এবং সেটা আপনি বিভিন্ন কারণে আপনি করতে পারেন। আপনি রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার প্রচেষ্টাটা খুব সফল হয় না, হয় কিছুটা হয়, কিন্তু এটা খুব সফল হয় না বিভিন্ন কারণে, বিকজ এই প্রত্যেকটা পলিসির একটা ট্রান্সমিশন মেকানিজম থাকে। বাংলাদেশে এই ট্রান্সমিশন মেকানিজমটার কারণে interest rate impact on inflation is relatively mute compared to many other countries. So এই কারণগুলোতে আপনি যখন আমাদেরকে চাপটা দিচ্ছেন যে অর্থনীতি গ্রো করতে পারছে না, তারপরে তো আসলে কমপ্লেন করে কোনো লাভ নাই যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে কেন, দারিদ্র্য বাড়ছে কেন। দারিদ্র্য বাড়ছে কারণ আপনি ইনফ্লেশন কমানোর জন্য আপনি ব্যবসা বাণিজ্য স্কুইজ করে দিচ্ছেন। আপনার জাস্টিফিকেশন কি সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে কিন্তু আমরা আপত্তি করছি না কিংবা কথা বলছি না। আমরা কথা বলছি যে আপনার পলিসি ইনস্ট্রুমেন্টের ডাইরেক্ট ইম্প্যাক্ট কি, এবং সেটার থেকেই কিন্তু আসছে এই যে আনএমপ্লয়মেন্ট এবং পভার্টি নিয়ে যে আমরা নতুন করে কথা বলতে বাধ্য হচ্ছি, এটার কারণটা হচ্ছে এইটা।
ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ, জনাব শামীম হাসান, আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব তার আগে বলে রাখতে চাই যে বিষয়টি আজকের আলোচনায় উঠে এসছে যে এই বেকারত্বের মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো যে কর্মমুখী শিক্ষা বা যুগোপযোগী যে শিক্ষা, সেই শিক্ষার সংকট রয়েছে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে লাগবে, যেটি এমপ্লয়ার্স ফেডারেশন নেপথ্যে থেকে কাজ করছে, এবং শিল্পায়নের ক্ষেত্রে যে বাধাগুলো আছে, বিশেষ করে সুদের হার যেটি বলছেন উদ্যোক্তাদের পর্যায় থেকে বা ব্যবসায়ীদের পর্যায় থেকে, সেটি সরকারকে, এবং এই যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতির যে দায় ব্যবসায়ীরা চাপিয়েছেন সরকারের উপরে, সেই দায় থেকে সরকার কিভাবে বেরিয়ে আসবেন এবং বিনিয়োগের পরিবেশ কিভাবে তৈরি করবেন, সেই বিষয়গুলোতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা ভাববেন, এবং এই বেকারত্বের যে হার বৃদ্ধির যে জায়গাটি সেটি ক্রমশ কমে আসবে, এবং বিদেশ থেকে যাতে বাংলাদেশে শ্রমিক বা কর্মকর্তা এনে এই যে সংকট মোকাবেলার, সেটি যারা দেশীয়ভাবেই সংকট সেই মোকাবেলা করতে পারে বা শ্রমশক্তির যোগান দিতে পারে, সেই দিকে সরকার নজর রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দেশ টেলিভিশনের এই অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বিজনেস টাইম।